কিনা আপনার তো চয়েস আছে, মানে আপনি আশা করতে পারেন না করেন সেটা তো আপনার চয়েস বটে, মানে আপনি তার কারো চাকরি করেন না। আমি শোনেন, আমি তো পজিটিভ সবকিছু, আমি দেশের জন্য পজিটিভ আশা করি। আমি লাস্ট জি। কথা যে বলছি, জি পজিটিভ আশা যদি না করি, জমিরুল ইসলাম খান প্রথমে একটা কথা বলেছে, কিভাবে ম্যানেজ হবে কিভাবে ম্যানেজ হবে না, আজকে শু করে আমাদের রিজার্ভ কমে যাচ্ছে, একেবারে টোটালি রিজার্ভ কমে যাচ্ছে। আর যে জায়গাতে আমরা আছি, আমি আমি জানি না কতক্ষণ আসবে, আপনার হয়তো আধা মিনিটে নিব। আমরা কিন্তু শুধু বাংলাদেশ কনটেক্সটে দেখছি না, আমরা বাংলাদেশ কনটেক্সটে দেখছি না, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কনটেক্সটে আপনার জিনিসটা পুরোটা দেখতে হবে। And there is a struggle between two super power and to be super power. কাজে বাংলাদেশের আগামীতে কি হবে এটা আমারও তো মাথায় চিন্তা, কারণ আমি এই দেশের নাগরিক। আমি আই ডোন্ট ওয়ান্ট টু বি হিউমিলেটেড। আমি সাখাওয়াত, আপনাকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় থেকে ভাগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জেনারেল সাখাওয়াত, আপনার কাছ থেকে একটু জেনারেলি জানতে চাইবো যে এই ক্ষমতা, যেটাকে আপনি অন্তর্নিহিত ক্ষমতা বলছেন, যেটা তার হাতে আসে, সেটা প্রয়োগ করতে আপনি দেখেন নাই, আমরা কেউই দেখি নাই, এটা দেখি না কেন? আপনি যদি একটু কারণটা বলতেন যে এটা কারণটা কি আসলে, এটা যদি আমাদেরকে একটু বলতেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার এই টেলিভিশনে আলোচনার জন্য। আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা আমি যেভাবে বলেছিলাম, বা আমার এই মুহূর্তে ঠিক আমার সামনে ওই লেখাটি নেই, যেহেতু অন্তর্নিহিত পাওয়ার বা যে পাওয়ারটি আপনার কনস্টিটিউশনের মোতাবেক, যেটা ডক্টর সাখাওয়াত, আপনার লেখা থেকে আমি একটু পড়ে শোনাবো, তাহলে আপনি হয়তো কনটেক্সট আপনার মনে পড়বে। জি জি, আমি বলুন। আপনি লিখছেন, সাম্প্রতিককালে স্থানীয় সরকার নির্বাচন হোক, উপনির্বাচন হোক, কোন নির্বাচনই আমরা কাঙ্ক্ষিত মাত্রায় গ্রহণযোগ্য হতে দেখিনি, কিন্তু অনিয়ম কারচুপি বন্ধে নির্বাচন কমিশনের বলিষ্ঠ ভূমিকা আমরা দেখতে পাইনি। নির্বাচন কমিশন হয়তো যুক্তি দিতে পারে আইনের অপ্রতুলতার কারণে তারা পদক্ষেপ নিতে পারেনি, কিন্তু সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের হাতে যে অন্তর্নিহিত ক্ষমতা দেওয়া আছে তারও প্রয়োগ করতে দেখিনি। এই জায়গাটা থেকে আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে এই অন্তর্নিহিত ক্ষমতাটা প্রয়োগ আমরা কেন দেখি না। জি ডক্টর সাখাওয়াত। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। মানে এখন বিষয়টা ক্লিয়ার হয়েছে, কারণ এত লেখালেখি আর এত কথা বলার মধ্যে সবগুলাই মিলে যাচ্ছে ন্যাচারালি। ব্যাপারটা হলো এরকম যে আমরা এই কিছুদিন আগে বেশ কিছু উপনির্বাচন এবং একটি উপনির্বাচন দেখেছিলাম গাইবান্ধায়, এবং তারপরে আরো কিছু উপনির্বাচন দেখেছি। এখন গাইবান্ধায় মোটামুটি ইলেকশন কমিশন একটা অ্যাকশন নিল, নেওয়ার পরে তাদের হাতে তখন এখনো ক্ষমতা রয়েছে, এই ক্ষমতায় তারা আরো অ্যাকশনে যেতে পারত, কিন্তু সেই অ্যাকশনে তারা যায়নি। আর মাঝে মধ্যে বলেছেন যে আমাদের হাতে এইরকম ক্ষমতা নেই, যেমন কিছু কিছু জায়গায় নতুন ভাবে কার্টেল করা হয়েছে। এবং যে একটাতে ছিল, যেমন 91, আমার ঠিক মনে নেই, 91-এ, এখনকার 91-এ বোধহয় ছিল যে ইলেকশন কমিশন ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো কনস্টিটিউয়েন্সি আপনার স্থগিত করতে পারে, বন্ধ করতে পারে। এখন সেটা নেই, সেটা আছে কয়েকটি আপনার সেন্টার। তো সেন্টারে দিয়ে তো আপনি যেখানে পুরো ইলেকশনটা গন্ডগোল হচ্ছে, সমস্যা হচ্ছে, সেই জায়গাতে কারচুপি হচ্ছে, মারামারি হচ্ছে, সেই জায়গায় আপনি কিছু করতে পারতেন বলে ইলেকশন কমিশন বলছে আমাদের হাতে সেই আইনটি নেই। বাট আই শোড ইট। আপনি যদি লার্জার ইন্টারপ্রিটেশন অফ আর্টিকেল 119, যেটা করসপন্ডিং টু ইন্ডিয়ান আর্টিকেল 340 অফ দ্য কনস্টিটিউশন, ওখানকার সুপ্রিম কোর্টে যে ব্যাখ্যাটি দিয়েছে, আমাদের সুপ্রিম কোর্টও কিন্তু ব্যাখ্যা দিয়েছিল, বাট সেটা অল্প। ওখানে ব্যাখ্যাটা হচ্ছে এই যে ইলেকশন কমিশনকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আন্ডার দ্য কনস্টিটিউশন as an independent body to hold a free, fair and credible election. Of course, acceptable and credible election. ইলেকশন কমিশন হচ্ছে এইটা হলো তার নাম্বার 1 দায়িত্ব। তিনি যদি মনে করেন যে যেই অবস্থাতে এখন ইলেকশনটা চলছে, this will not be credible, this will not be fair and this will not produce a result যেটাকে ফেয়ার বলা যায়, তাহলে ইলেকশন কমিশন যদি বলে আমার কাছে আইন নেই, আইন তাদের কাছে আছে, দ্যাট ইজ আন্ডার দি কনস্টিটিউশন, যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে সেই দায়িত্বে বলা হয়েছে ইলেকশন কমিশন এই কাজটি করার জন্য যাহা প্রয়োজন যে কোনো স্টেপ নিতে পারে, আনলেস দ্যাট স্টেপ ইজ নট কন্ট্রাডিক্টরি টু এনি ল।
তো সেই জায়গাতে আমি বলেছিলাম যে ইলেকশন কমিশনের কাছে যে ইনহেরেন্ট পাওয়ার আছে, দ্যাট পাওয়ার ইজ এনাফ টু বি ইউজড। এখন আপনি বলছেন কেন ইউজ হয়নি, দেখেন আইন তো আছে দেশে, প্রচুর আইন আছে। আরপিও, আমাদের আরপিও যে সবিস্তারে বর্ণনা আছে, এটা কিন্তু আপনি যদি ইন্ডিয়ান আরপিএ দেন অথবা পাকিস্তানের আরপিএতে দেন, আপনি দেখবেন এত সবিস্তারে বর্ণনা ইলেকশন কমিশনের হাতে আইনের মধ্যে নেই। বাট ইট ইজ ফাংশনিং। দেয়ারফর আপনার কাছে আইন আছে, আপনি যদি সেটা প্রয়োগ না করেন তাহলে সেটা তো আইনের দোষ না, আইনের অপ্রতুলতা নয়। অপ্রতুলতা হচ্ছে যে আপনি প্রয়োগ করতে পারছেন না, অথবা আপনার প্রয়োগ করার ইচ্ছা নেই, অথবা আপনার প্রয়োগ করার সাহস নেই। যেমন আমি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এখন যেইভাবে আপনার কোড অফ কন্ডাক্ট যেভাবে ব্রিচ হচ্ছে, এটা আপনি দেখছেন টেলিভিশনে, খবরের কাগজে আমরাও দেখছি। গান নিয়ে আপনার নমিনেশন পেপার সাবমিট করতে যাচ্ছে আপনার রিটার্নিং অফিসার, which is absolutely prohibited. বাট ইলেকশন কমিশন যেটা এক্সপ্লেনেশন দিচ্ছে, এখন না, আমরা যখন আপনি উইথড্র হয়ে যাবে, যখন ক্যাম্পেইন শুরু হবে তখন নেব। এই এক্সকিউজ গুলো দেওয়ার মানেটা কি? তার মানে হচ্ছে দে আর আইদার নট উইলিং টু ডু ইট or they are not, I would say, capable of doing it. এই কথাটা যদি আমি আবার একটু জানতে চাই যে ডক্টর হোসেন, আপনার কাছে কি এরকম মনে হয় যে বর্তমান ইলেকশন কমিশন এইদার এই সরকারের একজন তাবেদার, তল্পিবাহক, ইচ্ছা যেরকম হবে সেরকম করতে চায়, অথবা তাদের সেইটা করার শক্তিই নাই? মানে একটা আদর্শ নির্বাচন, একটা নিরপেক্ষ নির্বাচন, যেই আসুক, যাকে নিয়ে আসুক, তাদের নিয়ে এটা করার শক্তিই তাদের নাই, হয় তাবেদার নয় দুর্বল। আমি তাবেদার কিনা আমি বলবো না, এটা ভেরি হার্শ ওয়ার্ড। আমি তাবেদারির কথা বলবো না, আমি বলবো দে আর ভেরি উইক। কেন আমি বলি, আমার অবজারভেশন এই ইলেকশন কমিশনের সাম্প্রতিক, সেটা হচ্ছে there is lot of contradiction within themselves. যথেষ্ট কন্ট্রাডিকশন উইদিন দেমসেলফ। যে ইলেকশন কমিশনটা এখন আছে, যে 5 জন কমিশনার আছেন, তাদের মধ্যে প্রচুর কন্ট্রাডিকশন আছে। আপনি কথাবার্তায় দেখবেন যে কন্ট্রাডিকশন, কথাবার্তায় দেখবেন যে সেই কথাবার্তা অনেক সময় অনেক রকমের মিনিং হয়। ধরুন আমি একটি এক্সাম্পল দিচ্ছি, কিছুদিন আগে চিফ ইলেকশন কমিশনার বলছেন যে আমার উপরে অনেক প্রেশার আছে, এবং প্রেশার আউটসাইড প্রেশারও আছে। তিনি অবশ্য কিছু শব্দ ব্যবহার করেছেন, আমি সেখানে নাই গেলাম। কিন্তু ঠিক তার পরে দি জেন্টলম্যান হু ইজ নট সাপোজ টু টক, সেটা হচ্ছে সেক্রেটারি বললেন না, আমাদের উপরে কোনো প্রেশার নাই। হি ইজ এ সেক্রেটারি, উনি একজন আমলা। তবে চিফ ইলেকশন কমিশনার যখন একটা কথা বলে, তখন ওনার তো কথা বলার, তার উপরে কন্ট্রাডিক্ট করার কোনো আইনের মধ্যেই পড়ে না। কিন্তু ডক্টর হোসেন, আপনি নিশ্চয়ই এটা আরো ভালো জানবেন, মানে বাংলাদেশের ইলেকশন কমিশন কিন্তু প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনারই শুধু কমিশন, সেক্রেটারি তো আর কমিশন না। সেক্রেটারি একজন আমলা, তার সাচিবিক সাহায্য দেওয়ার জন্য তাকে এখানে রাখা হয়েছে। তার কথা তো আর মানে কমিশনের সাথে মানে এক হইতে হবে তেমন তো কোনো কথা নাই। নাইম ভাই একটু হাত তুলে আছেন, নাইম ভাই কি বলে নিবেন? আমরা একটু জি। হ্যাঁ, খুবই এটা ভুল তথ্য হচ্ছে। সচিব হচ্ছে নির্বাচন কমিশনের ডিক্লেয়ার্ড মুখপাত্র, অফিসিয়ালি ডিক্লেয়ার্ড বাই দি ইলেকশন কমিশন, তাদের মুখপাত্র হিসেবে। এখন এটা না জানলে আপনাকে মনে হবে এটা অনভিপ্রেত। আচ্ছা, আপনি মুখপাত্র বলছেন, কিন্তু আমি বলছি যে বাংলাদেশের নির্বাচন কমিশন কনস্টিটিউট হয় না, এটা ডিক্লেয়ার্ড। আচ্ছা, নির্বাচন কমিশন কনস্টিটিউট হয় প্রধান নির্বাচন কমিশনার। আমি খালেদ আমি একটু নাইম সাহেবকে বলছি, জি, মুখপাত্র ডাজ নট মিন, তিনি কিন্তু বলেননি কমিশন বলছে কোনো চাপ নেই, উনি নিজের থেকে বলেছেন। আমি আপনার সাথে ডিসএগ্রি করলাম। চিফ ইলেকশন কমিশনার যে কথাটি বলেছে, ভুল হোক বা শুদ্ধ হোক, সেটা চিফ ইলেকশন কমিশনার স্টেটমেন্ট। সেটা যদি অন্য কেউ বলে থাকে তাহলে কমিশন সবার থেকে বলবে, কিন্তু উনি মুখপাত্র হিসাবে নিজের থেকে কোনো কিছু বলতে পারেন না। আমি একটু নাইম ভাই আপনাকে একটু স্মরণ করে দিতে চাই, নাইম ভাই আপনাকে একটু স্মরণ করে দিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন তথ্য সচিব, তিনি প্রেস সেক্রেটারি, তিনি তার একটি মন্তব্যের জন্য, তার একটি মন্তব্য করার পরে সেটি কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে এটি প্রধানমন্ত্রীর মন্তব্য না, এবং সেটি তার মন্তব্য, এবং সেটার জন্য আপনার নিশ্চয়ই মনে আছে। সুতরাং মুখপাত্রের মন্তব্য কমিশনের মন্তব্য হবে, কমিশনের মন্তব্য না। না খালেদ, এখানে কিন্তু আমরা আবার মিস্টেক করতেছি।
প্রেস সেক্রেটারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র নন, প্রধানমন্ত্রীর মুখপাত্র তো ননই, আর এটা তো ডিক্লেয়ার্ড। এখন একজন মুখপাত্র যখন বলে যেটাই বলে, এটা আমাকে নিতে হবে যে এটা কমিশন অথরাইজ করেছে এই বক্তব্যটা, দিস ইজ অফিসিয়াল, এটার মধ্যে কোনো ভুল নাই। কারণ আমি এটা নিয়ে কথা বলেছি, আমি সচিবের সাথে কথা বলেছি, কমিশনের সাথে কথা বলেছি, প্রধান নির্বাচন কমিশনারের সাথেও কথা হয়েছে। নাইবে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। আমার কাছে মনে হয় যে মুখপাত্রকে দায়িত্ব দেওয়া হলো, কথা বললো, একটা সংস্থার প্রধান যখন কথা বলেন সেটা মুখপাত্রের কথা থেকে গুরুত্বপূর্ণ হয়, এটা আমার মনে হয়। এখানেও একটা কথা আছে, এটা আমি জানি, যেহেতু এটা নিয়ে কথা হয়েছে 2-3টা বিষয় নিয়ে। চিফ ইলেকশন কমিশনার তার বক্তব্যটাকে স্ট্রেচ করে মিনিং করা হয়েছে, যেটাই আসলে মানে ক্লিয়ার করেছেন মুখপাত্র, মানে উনি যেটা মিন করেননি সেটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছিল। জি সরি, আমি এটুকু জানি বলে আমি মাঝখানে ঢুকলাম। ঠিক আছে, আপনার কাছে আবার আসবো। আমি একটু ডক্টর সাখাওয়াত, আমি আপনার বক্তব্য থেকে আমি আমার প্রথম প্রশ্নের মধ্যে আবার একটু ফিরতে চাই আর কি। আপনি যেহেতু বলছেন যে হাতে অন্তর্নিহিত ক্ষমতা আছে, এবং আপনি কিন্তু তাদেরকে সেই নির্বাচন কমিশনকে সেটা আপনি বললেন যে তাদেরকে আপনি তাবেদার বলতে চান না, কিন্তু হাতে ক্ষমতা থাকা সত্ত্বে যারা দুর্বল থাকে তাদেরকে আমরা তাবেদার ছাড়া আর কি বলবো? দেখুন, আমার পক্ষে একটা ইলেকশন কমিশনকে এইভাবে ক্যারেক্টারাইজ করা খুব ডিফিকাল্ট। খালেদ, আপনি জানেন আই ওয়াজ পার্ট অফ ইট। শুনবো। আমার প্রশ্নটা আমি একটু করি। আমার প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে কাজী হাবিবুল আউয়াল কমিশন যদি চান, তাইলে কি তারা এই অন্তর্নিহিত ক্ষমতার বলে বলিয়ান হয়ে তারা টিএন সেশনের মতো হইতে পারবেন? যে তারা যেরকম আমরা টিএন সেশন শুনি, নির্বাচন কমিশন হওয়া সত্ত্বেও তিনি সাংঘাতিক রকমের নিরপেক্ষ নির্বাচন করেছেন, প্রেসার বাইরের ভিতরের কোনো প্রেসার তিনি শুনেন নাই, মানে এই সুযোগ কি তার আছে কিনা? ডক্টর সাখাওয়াত। ডেফিনেটলি আছে। আমি বলছি তো আপনাকে, ডেফিনেটলি আছে। আমি আপনাকে কম্পারেটিভ স্টাডি যদি দেখাই, তাহলে বাংলাদেশে যে কনস্টিটিউশনাল প্রভিশন গুলো এবং আইনগুলো যা আছে, দিস ইজ দ্য স্ট্রংগেস্ট ইন দ্য সাবকন্টিনেন্ট। ইট ইজ ফ্যাক্ট। এটা আমি শুধু বলছি না, ইভেন ইন্ডিয়ান ইলেকশন কমিশনের কমিশনাররা বলছেন। তো সেই জায়গাতে টিএন সেশন ইজ আ পার্সন। আপনি ব্যক্তিতে নির্ভর করে। আমাদের দেশে টিএন সেশন হবে কিনা আমি জানি না, ভবিষ্যতে হবে কিনা আমি জানি না, অতীতে কেউ ছিল না। লেট মি কাম ডাউন টু যেটা নাঈম সাহেব বলেছেন। নাঈম সাহেব, আই এম টকিং অ্যাবাউট while টেকিং অ্যাকশন, আই এম টকিং অ্যাবাউট হোয়াট কনস্টিটিউশন বলছে। আপনি যে প্রশ্নটা করেছেন যেটা, ওগুলো কিন্তু কনস্টিটিউশনের বাইরে ছিল। কনস্টিটিউশন বলে না যে ইলেকশন কমিশনকে সবার সাথে কথা বলতে হবে, বাট সবার সাথে ইলেকশন কমিশন কথা বলে। এটা কারণ হচ্ছে যে লার্জার পার্টিসিপেশনের জন্য। আই এম টকিং অ্যাবাউট দি কন্ডাক্ট অফ ইলেকশন। ওকে, কোনো লক্ষণ আপনি দেখছেন কিনা, এটা দিয়ে যদি শুরু করি আওয়ামী লীগের সফলতা। প্রথমত এই সার্ভের ব্যাপারে বলি, এই সার্ভেতে যেটা দেখানো হয়েছে এটা তো ভুল না, কিন্তু এখানে তো বিএনপির সাপোর্টাররা আসবে না তো ভোট দিতে। এটা তো প্রথমেই বুঝতে হবে, বিএনপি যদি ইলেকশন না করে বিএনপির সাপোর্টাররা আসবে না, তাদের সিম্প্যাথাইজাররা আসবে না। সুতরাং হুইচ ইজ হিউজ, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। সুতরাং তারপরে বাকিটা কতটুকু আসে এটা ক্যালকুলেশনের ব্যাপার। আর আমি আপনি ধরেই নিচ্ছেন যে যারা ভোট দিয়েছেন তারা বিএনপির সাপোর্টার, মানে আপনি এরকম ধরে নিচ্ছেন যে যারা এই জরিপে ভোট দিচ্ছেন? এই প্রশ্ন এবং উত্তর দুটো পরিষ্কারই করে যারা এন্টি আওয়ামী লীগ এখানে রেসপন্ড করেছে বেশি। আমি বলছি না যে এটার অডিয়েন্সের ব্যাপারে, আমি বলছি রেসপন্ড করেছে যারা, তাদের একটা মেজরিটি এই সরকারের, ধরেন তারা আওয়ামী বিরোধী না, আওয়ামী লীগ 15 বছর যাবত তারা ক্ষমতায় আর দেখতে চায় না, যে কোনো কারণেই হোক এই মানুষজন যদি ভোট দিতে আসবে না। এবং এটা আমি বলছি, আমার মূল বক্তব্যটা হলো আমাদের যে 35% বিএনপি সাপোর্টার তারা তো আসবে না। সুতরাং আপনি তো বাংলাদেশ থেকে কোটি কোটি লোকের মতামত নিতে পারবেন যারা ভোট দিতে আসবে না। তো এটা তো আসলে তেমন সিগনিফিকেন্ট ইস্যু না এখন, কারণ এটা আমাদের জানা। আর আপনি বলছিলেন যে বিএনপির আসার ব্যাপারটা আমার উইশফুল থিংকিং কিনা, এটা তো উইশফুল থিংকিং। আমি তাই বলেছি, আমি বলেছি দুটো কথা বলেছি বলার সময়, যে আমি আসলে আশা করি, আমি চাই যে বিএনপি আসুক, কারণ নইলে তো ইলেকশনটা ভালো হবে না। আর আমি মনে করি এখনো সময় আছে। দেখেন, সুযোগ আছে বলা আর আসবে এটা ইন্ডিকেট করা সব সময় না। আমি বলেছি এখনো আমরা চাইলে, ধরেন আমেরিকানরা যদি চায়, তারা যদি কোনো একটা নেগোসিয়েশন করে বলে যে তোমরা ইলেকশনে আসো, আমরা একটা স্ট্যান্ডার্ড
মানে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমরা গভর্নমেন্টের কাছ থেকে আশ্বাস নিয়ে নিচ্ছি, আমরা এটা মনিটর করব ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু এটা উইশফুল থিঙ্কিং, আমি বলছি এটা আমি করতে চাই, ব্যাস এইটার বক্তব্য এখানে শেষ। একটু ব্যাখ্যা করবেন যে ইভেন 60-70% মানুষও যদি মনে করে যে না বিএনপিকে দরকার নাই, আমরা ভোট দিয়ে আসলাম, ভোট দিতে পারলাম, নির্বাচন করলাম, তাও এটা আপনি গ্রহণযোগ্য হবে না, এটা একটু বলবেন কিনা, যে এটার পার্সপেক্টিভ আপনি একটু বলবেন কিনা? প্রথমত হচ্ছে যে যদি আমি আপনার রেকর্ডগুলো দেখি যে 60-70% ভোট কখন হয়, যখন অল পার্টিস পার্টিসিপেট। কারণ 100% ভোট কোনো দেশে হয় না, যেখানে শুধু কম্পালসারি ভোট যদি হয় তাহলে 100% হয়। 100% ভোট কোথাও হয় না, ম্যাক্সিমাম 85% পর্যন্ত আপনার রেকর্ড আছে বাংলাদেশে। অ্যাভারেজ যেটা হয় সেটা হলো 75% ভোট। এবং নাইমুল ইসলাম খান নিজেই বললেন যে কত পার্সেন্ট ভোট বাইরে আছে। এখন একটা বড় দল, যেই দল একটা কম্পিটিটিভ দল এবং যেই দল 300 আসনে একটা কম্পিটিশন দিতে পারে, সেই রকম দল যারা ক্ষমতায় যেতে পারে, ক্ষমতায় ছিল বা ক্ষমতায় বা একটা অপোজিশন, স্ট্রং অপোজিশন তৈরি করতে পারে, সেই রকম দল যদি পার্টিসিপেট না করে, বাংলাদেশে গিভ এন্ড টেক প্লাস মাইনাস দুটো দলই আছে। সেই দুটো দল, এই দুটো দলের মধ্যে যে কোনো একটা, এবার ধরুন কালকে যদি আওয়ামী লীগ বলে যে আমি পার্টিসিপেট করবো না, সেটা কখনোই পার্টিসিপেটরি ইলেকশন হবে না। এখন 70% যেটা আপনি বললেন খালেদ মহিউদ্দিন, কিছুদিন আগে একটা ইলেকশন হয়েছিল যেখানে দিনে দুপুরে, আমার কথা সেজন্য বলছি, আমার কথা আমি এক্সপ্লেন করে বলছি, কারণ সব কথা তো আপনার মতামত এক্সপ্লেন করা যায়। এই কিছুদিন আগে একটা বাই ইলেকশন হয়েছিল, সেখানে আমার শিওর নাইমুল ইসলাম খান সাহেব আমাকে সাপোর্ট করবেন, সেখানে দেখা গেছে লোকই যায় না, কারণ এই ইলেকশন হ্যাজ নো ইস্যু এট অল, কিন্তু সেটাকে 31% দেখানো হয়েছে এবং ইলেকশন কমিশন অবলীলা ক্রমে সেটাকে গ্রহণ করে। তো পার্সেন্টেজ, এই সংখ্যার পার্সেন্টেজ বাংলাদেশে আমি বলবো যে অ্যাবসলিউটলি, যদি এই ধরনের নির্বাচন হয় তাহলে আনবিলিভেবল। কিন্তু যদি পার্টিসিপেটরি হয়, তখন যদি সেটা যদি 50% হয়, 40% হয়, 60% হয়, 70% হয়, তা মানে দি লার্জার পপুলেশন ইজ পার্টিসিপেটেড। আপনি এটা ডিনাই করতে পারবেন না যে পার্টিটি, বড় পার্টিটি বাইরে আছে, তাকে ঘিরে কিন্তু সে একা নেই, এবং বহু পুরানো পার্টি, ধরুন যে বাম পার্টিগুলো কিন্তু সেখানে আছে, তাদের হয়তো নেগলিজেন্স আপনার ভোট ব্যাংক হয়তো থাকতে পারে, বাট কিউমুলেটিভ আপনি দেখুন, শুধু একটি পার্টির নয়, কিউমুলেটিভ আপনি দেখুন যে কতখানি পার্সেন্টেজ অফ ভোট। এটা বাংলাদেশের এমন কোন সিচুয়েশন আমরা আজ পর্যন্ত দেখিনি যেখানে একটা পার্টি ছিল না এবং 70% লোক এসে ভোট দিয়ে গেছে। দিস ইজ, কারণ আপনাকে যেটা বলি, এই যে অল দি ইনস্টিটিউশনস আনফর্চুনেটলি আমাদের দেশে অবিশ্বাসযোগ্য হয়ে গেছে। যদি এটা বিশ্বাসযোগ্য হয় তাহলে এটা অবিশ্বাস হবে। এখন কোনো ইনস্টিটিউশন, আপনি নিজে বলুন, আমরা কিছুক্ষণ আগে আপনার কথায় এবং নাইমুল ইসলাম খান সাহেবের কথা শুনছিলাম জুডিশিয়ারির কথা, একটি বড় ইনস্টিটিউশন যেটা একটা প্রাইম ইনস্টিটিউশন, সেইখানে মানুষের সন্দেহ, আপনার প্রশ্ন, ওনার উত্তরের মধ্যে আবার উত্তর। তো কাজে ইনস্টিটিউশনগুলোর মধ্যে যখন বিশ্বাসযোগ্যতা না থাকে, ইলেকশন কমিশন কেন সাফার করে? বিকজ পিপল ডোন্ট বিলিভ, সেটা আমাদের হোক তাদের হোক যেটাই হোক, লোকজনের আস্থা না থাকার কারণে 50% পিপল ইনস্টিটিউশন ক্যানট ফাংশন। সেই জায়গাতে যখন এই ধরনের নির্বাচন ক্রমাগত হতে থাকে, 2014, 2018, এখন 2024, কাজে এই জায়গাটাতে একটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আপনার এটা হচ্ছে ক্রেডিবিলিটি। যদি আমার ক্রেডিবিলিটি না থাকে, আমি যত কথাই বলি, নোবডি উইল অ্যাকসেপ্ট ইট। তো ক্রেডিবিলিটির প্রশ্নটা বড় হয়ে দাঁড়িয়েছে, ইজ নট পার্সেন্টেজ, দ্য ক্রেডিবিলিটি। এখন আপনি বলতেছেন যে স্বতঃস্ফূর্তভাবে যদি সংখ্যাগরিষ্ঠ দল নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে সেই ক্রেডিবিলিটি আসলে কোনোভাবেই পাওয়া সম্ভব না, বা সেই প্রতিষ্ঠানে এটা সংখ্যা বা পার্সেন্টেজ দিয়ে সেই ক্রেডিবিলিটি আসবে না। আমি নাইবের কাছে ছোট করে এই বিষয়ে একটু মন্তব্য করবেন কিনা, আইনের পরিবর্তন সম্পর্কে একটাই প্রসঙ্গের অবতারণা করলেন জনাব নাইমুল ইসলাম খান। এটা তো ওনার ইন্টারপ্রিটেশন, এটা ওনার ইন্টারপ্রিটেশন। আপনি
একটি ইনস্টিটিউশনকে কনস্টিটিউশনালি ইউ আর মেড ইন্ডিপেন্ডেন্ট and fiercely independent. এই ইলেকশন কমিশনের যে পুরো চ্যাপ্টারটা যদি আপনি পড়েন, ইটস আ ফিয়ার্সলি ইন্ডিপেন্ডেন্ট, এবং বলা হয়েছে যে ইলেকশন কমিশন যদি মনে করে ফেয়ার ইলেকশন হবে না কোনো জায়গায়, সেটা বন্ধ করে দিতে পারে। এরপরে আর কি ব্যাখ্যা থাকতে পারে? ব্যাখ্যাটা হচ্ছে যে আমি যদি দেখি, যেমন ধরুন গাইবান্ধাতে 88 আউট অফ সাম 100 কত সিট, 88টি সেন্টারে আপনার প্রত্যক্ষ দেখা গেছে যে দের ইজ ম্যাল প্র্যাকটিস। তারপরে আপনি বলবেন যে 88টা বন্ধ করে দেবো, বাকিগুলোর থাকুক, তারপরে ইলেকশনটা করবো। যে এটা তো আমি মনে করি না। আই ক্যান নট অ্যাকসেপ্ট ইট বিকজ দ্যাট নট দি ইন্টারপ্রিটেশন অফ দ্য ল। কথাটা যেটা আসতেছে যে 88টা কেন্দ্রেই যদি ঝামেলা হয়, 88টা কেন্দ্রে ইন্ডিভিজুয়ালি সেটা বন্ধ করা, পরে এটা হিসাবটা নিয়ে দেখা যে এইটা আসলে ভোটের হিসাবে কতখানি, সেটির ব্যাপারে কি আপনি মন্তব্য করবেন কিনা? শোনেন, এটা ইট কুড বি অ্যান অপশন। ইট কুড বি অ্যান ইলেকশন কমিশন, আমি যদি মনে করি 110টা সেন্টারের মধ্যে 88 সিটে আমি দেখছি, আর বাকি হয়তো আমি দেখতে পারছি না, 88টা সিটে যদি এরকম সেন্টারে যদি আমি দেখি ম্যাল প্র্যাকটিস হচ্ছে, অথবা রিগিং হচ্ছে, অথবা স্টাফিং হচ্ছে, হোয়াট ডু আই ডু? আমি আর 3টা বাদ দিয়ে বাকিগুলো বন্ধ করে, 88টা আমি বন্ধ করে শুধু দেব। 88 88টা বন্ধ করে দেব। তারপরে আমি হিসাব করে দেখাবো যে 88টা যদি বাদ পড়ে, 88টা যদি বাদ পড়ে, তাহলে এটা রেজাল্টটা এমন ভাবে প্রভাবিত হয় যে আসলে এটা বাই ইলেকশন করতে হবে। শুনেন, এটাও আমি করতে পারবো, আমি পুরো কনস্টিটিউয়েন্সি এখনো বন্ধ করতে পারবো। রাইট, আপনি ঘোষণা না করলেই হবে। এখনো কনস্টিটিউয়েন্সি পুরোটা বন্ধ করতে পারবো। আপনি ঘোষণা না করলেই হবে। আমি তো আপনাকে বললাম, আমি যদি মনে করি যে ধরুন আমি মানে কিনা আপনার তো চয়েস আছে, মানে আপনি আশা করতে পারেন না করেন, সেটা তো আপনার চয়েস বটে, মানে আপনি তার কারো চাকরি করেন না। আমি শোনেন, আমি তো পজিটিভ সবকিছু, আমি দেশের জন্য পজিটিভ আশা করি। আমি লাস্ট কথা যে বলছি, পজিটিভ আশা যদি না করি, জমিরুল ইসলাম খান প্রথমে একটা কথা বলেছে, কিভাবে ম্যানেজ হবে কিভাবে ম্যানেজ হবে না, আজকে শু করে আমাদের রিজার্ভ কমে যাচ্ছে, একেবারে টোটালি রিজার্ভ কমে যাচ্ছে। আর যে জায়গাতে আমরা আছি, আমি জানি না কতক্ষণ আসবে, আপনার হয়তো আধা মিনিটে নিব। আমরা কিন্তু শুধু বাংলাদেশ কনটেক্সটে দেখছি না, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের কনটেক্সটে আপনার জিনিসটা পুরোটা দেখতে হবে। And there is a struggle between two super power and to be super power. কাজে বাংলাদেশের আগামীতে কি হবে, এটা আমারও তো মাথায় চিন্তা, কারণ আমি এদেশের নাগরিক। I don't want to be humiliated. আমি